ভালো, ব্যস্ত, টায়ার্ড, সব কিছু মিলে ভালো যাচ্ছে। জি ভাইয়া, আপনার কাছে প্রথমে আমার যে কোশ্চেনটা, অনেকটা সময় আপনি পেরিয়ে এসেছেন মিউজিক ইন্ডাস্ট্রি, তো জীবনের সেরা দিন আপনার কবে গেছে এরকম মনে করতে পারেন যে এই দিনটা আমার অনেক ভালো কাটছে? আসলে ওরকম কিছু না, ভালো লাগা আমি যখন রেকর্ডিং করি, রেকর্ডিংয়ের দিনগুলো বেশি ভালো লাগে আমার কাছে। সবচেয়ে বোরিং হচ্ছে শুটিংয়ের দিনগুলো। আর রেকর্ডিংয়ের ব্যাপারগুলো হচ্ছে এরকম, যখন আমি রেকর্ডিং করি তখন আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। একটা যেমন আমি খুব বিশ্রাম নেই, তারপরে চুপ থাকি, কারোর সাথে কথা বলি না। রেকর্ডিংয়ের পরে আবার পার্টি চালো, রেকর্ডিং পর্যন্ত ভালো সময় যায় আমার। ভাই এবার জানতে, আপনার জীবনের সব থেকে সফলতম অর্জন কোনটা মনে করেন? সফলতম অর্জন আমার 2 সন্তান, আর কি, বড় ছেলে ছোট ছেলে, আর কি। এর ক্ষেত্রে বেশি কিছু হওয়ার কথা না। তো আর সঙ্গীতের সাথে অর্জন? মিউজিকের সাথে আসলে আমি তো ফিল্মে প্রায় 24টা গান গাওয়ার পরে তারপর প্রিয় তুমি কোথায় রিলিজ হয়েছে, মানে গান গেয়েছি। ফিল্মের এক্সপিরিয়েন্সটা আমার অ্যালবামে কাজে লেগেছিল। আর ফিল্মের গান গাইতে খুব কমফোর্টেবল ছিলাম এক সময়, এখনও আছি, বাট কাজ কম হচ্ছে ফিল্মের। তবে প্রিয় তুমি কোথায় একটা আসলে মাইলস্টোন আমার ক্যারিয়ারের জন্য, যেটা এটাকে বলা যেতে পারে এটাই স্মরণীয় একটা মুহূর্ত, যে ওপ্রিয়ার হিট হওয়াটা এবং আমার সারা দেশে আমার নাম ডাক ছড়িয়ে পড়া, এটা অনেক বড় ব্যাপার। ভাই এই যে ফিল্মে গানে কাজ করাটা আপনি বললেন যে একটু কম হচ্ছে, এটার কারণগুলো? রিজন হচ্ছে আমাদের ফিল্ম হচ্ছে কম, তারপরে বাজেট সমস্যা। দেখা যাচ্ছে ফিল্মে গানের প্রতি খুব উদাসীন আর কমিটেড। মানে আগে যেমন আমরা সিকোয়েন্স বুঝে গান করতাম, বা আমাদের ডিরেক্টর বা ফিল্ম ডিরেক্টর সিকোয়েন্সটা বোঝাতেন, যে নায়ক নায়িকা বা এই সিকোয়েন্সগুলো থাকতো গানের মধ্যে বুঝে। এখন এগুলো হয় না আসলে। এখন হচ্ছে একদম অর্ডারি কাজ, গিয়ে গান গিয়ে চলে আসো। ফিল্মের গল্প কি গায়ক গায়িকা জানে না। অতীতে যেটা ছিল আমাদের সময়, আমার মনে হয় আমার সময় শেষ ছিল এটা, যে নায়ক নায়িকা পর্দা যেটা অ্যাক্টিং করবে সেটা আমাদেরকে গানেই করতে হতো। তো ফিল্মের কাজ এখন কম হচ্ছে আমার, আর কি। ভাই দুটি বিষয় নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। সেটা হচ্ছে, আমরা জীবন একটা পথ চলার মাধ্যমে আমরা জীবনটাকে পার করে আসছি। এই সময় একজন একটা সম্পর্কের সাথে কখনো ভালো সম্পর্ক যায়, কখনো খারাপ সম্পর্ক যায়। ঠিক এরকমই একটা, মনে করেন আপনি রাসেল ভাইয়ের সাথে আপনার বিরোধ হয়েছিল, জানতে চাই। তো একটা সময় তাকে নিয়ে আপনি আপনার মনের দুঃখ বেদনা অনেক কথা লিখেছেন, কিন্তু এখন তার সাথে আপনার সম্পর্কটা... কোন রাসেল? মার্জুক রাসেল? জুলফিকার রাসেল ভাই। হ্যাঁ, জুলফিকার রাসেল। জুলফিকার রাসেল ওর সাথে যেটা ছিল, ওর পত্রিকাকে ঠিক মতো ইউজ করতে পারেনি নিউজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার একটু রাগ ছিল। পরবর্তীতে যেহেতু আমাদের পুরনো সম্পর্ক ছিল, আমরা দুজনে, আর ও বিয়ে করছে টিনা মুস্তারিকে, টিনা আমার খুব আদরের। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে ওর বিয়েতে যাওয়া হলো না, কিন্তু ঝামেলা টিকে রাখে লাভ নেই। ওর পত্রিকার সাথে আমার সমস্যা, ওর সাথে কোনো সমস্যা নেই। এখন সম্পর্কটা কেমন? না, ঠিক আছে, আমরা কথাবার্তা হয়, ভালো আছে। আচ্ছা, এই একই প্রশ্ন যদি ইথুন বাবু প্রসঙ্গে বলি, আপনি দীর্ঘদিন ধরে বলে এসেছেন ও প্রিয়া গানটির প্রকৃত সুরকার রাজেশ এবং প্রকৃত গীতিকার হচ্ছে প্রদীপ শাহ। সেই লজিকে ইথুন বাবুর সাথে আপনার অনেক দিনের বিরোধ। এখন আপনি আবার ইথুন বাবুর সাথে, আমরা জানি যে আপনার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে। তো আপনি যেগুলো পিছনে যেগুলো বলেছিলেন, তো সেই কথাগুলো কি ভুল ছিল? এটার একটা নেপথ্য গল্প হচ্ছে, রাজেশ প্রদীপ তারা নিজেরাই বলেছিল তারা গানটা শুরু করে এবং গীতিকার দুজনেই বলেছিল প্রদীপের লেখা এবং রাজেশের শুরু করা। তো এটা প্রায় 2007 সালের দিকে উত্থাপিত প্রশ্ন, তার আগে এটা হয়নি। তো যখন রাজেশ প্রদীপ তারা বিভিন্ন, বেশ করে প্রদীপ দ্বারা তার একটা ইউটিউব চ্যানেলে গানের গল্প করেন উনি। তো পরবর্তীতে যখন দেখলাম উনি সব গানের গল্প করেন, কিন্তু প্রিয়া তুমি কোথায় বা কখনো ভালোবাসনি বা এখনো মাঝে মাঝে বা এত কষ্ট মনে নেওয়া যায় না, এই গানগুলোর ব্যাপারে উনি কোনো আসলে মন্তব্য করেননি। এতে আমি এবং আমার ফ্যানরা নিশ্চিত হয়ে গেল যে আসলে এটা ইথুন বাবু সুর করা। ওরা ক্লেম করাতে আমি কথাটা বলেছিলাম। আর ইথুন বাবুর সাথে বিরোধ ছিল না, দূরত্ব ছিল। এরকম যে ওপ্রিয়া তুমি কোথায় পর আমার ফার্স্ট অ্যালবামের পর সেকেন্ড অ্যালবাম হচ্ছিল না। দ্যাট ইজ, আমার ফার্স্ট অ্যালবাম ওপ্রিয়া ব্লাস্ট হিট করার পরে সেকেন্ড অ্যালবামটা ঠিক 1 বছর পরে অন্য ডিরেক্টর দ্বারা করানো হয়েছে। তো সেক্ষেত্রে উনি একটু রাগ করেছিলেন, আর আমিও বসে থাকবো না, এই একটা বিরোধ ছিল আর কি, অন্য কিছু না। এমনি ব্যক্তিগত সম্পর্ক আমাদের ভালো ছিল। ওপ্রিয়া, মানে দর্শক জানতে চাই যে ওপ্রিয়া গানটার মূলত না, এখন সবকিছু কথা সুসঙ্গীত ইথুন বাবুর, এটা প্রমাণিত। আচ্ছা, আপনি এখনকার বেশ কিছু কাজ তরুণ মুন্সির সাথে করছেন। তো এখানে প্রদীপ সাহা, রাজেশ
এনারা কেন উপস্থিত, মানে এনারা কেন এখন আপনার সাথে? আসলে এটা সময়ের ব্যাপার। একটা সময় দেখা যাচ্ছে আমি ফিল্মে যখন কাজ করতাম তখন আলী আকরাম, শুভ, শওকত আলী ইমন, মানে ইয়াং ইমন সাহা, এদের কাজ অনেক বেশি করা হতো। সিনিয়রদের সাথে কাজ কমই ছিল আমার। অডিওর ক্ষেত্রে ঠিক সেম, শুরু থেকে রাজেশ, মনোরঞ্জন টুটুল, প্রদীপ সাহা, শরীক তুইন, প্রীতম অনেকেই কাজ করেছেন আমার সাথে। আর অনেক নাম আছে এখানে। আমার অ্যানলিস্টেড গীতিকার, সুরকার, কম্পোজারের সংখ্যা প্রায় 57 জন। অর্থাৎ আমার সাথে যারা কাজ করেছে এই পর্যন্ত সাইন্ড এগ্রিমেন্টে আছে যাদের সাথে। তো রাজেশ, প্রদীপ দা সব নিজেরাই কাজ করছেন না, মানে রাজেশ দা প্রদীপ দা একসাথে জুটি হয়ে কোনো কাজ করছেন না এখন। তো ওনাদের জুটিটাই আসলে খুব একটা এফেক্টিভ ছিল, যেটা মানুষ আশা করে। মানুষের পছন্দের তালিকায় ডেফিনেটলি প্রদীপ সহ রাজেশ শীর্ষে আছেন, কিন্তু তারা দুজন যদি একসাথে কাজ না করতো আমার তো কিছু করার নেই, এটা তাদের ব্যাপার। ভাই, এই আর্ট মিউজিকটা আপনার অনেক দিনের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ। এই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন নিয়ে কাজ করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আর্টটা হচ্ছে টোটালি আমার নিজের গানের জন্য একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে আমি কিছু বিষয়ভিত্তিক গান করি, বা একটু অফ ট্র্যাক কিছু কাজ করি, কিছু ভিন্ন লিরিকের কাজ করি, যেগুলো হয়তো প্রডিউসাররা কিনবে না। তো সেক্ষেত্রে এই গানগুলি আমার গাইতে হবে সময়ের জন্য, কারণ সময় তো চলে যাচ্ছে, বয়স হচ্ছে আমার, হয়তো বেশি দিন নাও গাইতে পারি, নাও গাওয়ার শক্তি নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার কন্টেন্টগুলো যেন থাকে, আমি যেন না থাকলে আমার গানগুলি থাকে, যে কারণে দ্রুত এই কাজগুলি করে ফেলে। এবং সবসময় তো ভালো লিরিক পাওয়া যায় না। তো মার্জুক রাসেল এখন লিখছে, খুব অনেক লিখছে গান। তো মার্জুকের গান পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার। ঠিক তরুণ মুন্সিও একই ব্যাপার। তরুণ মুন্সি প্রায় 13 বছর পর আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছেন। তো তরুণ মুন্সির লিরিক আমরা জানি, খোদা ভগবান ঈশ্বর, বা কবিতা তুমি স্বপ্নজনের খবর নিও না, পদ্মপাতা জল, যেটা স্বার্থপর, অনেক বিখ্যাত গান আছে। তো উনি যখন এয়ারলাইন্সে জব করতেন ইনসিকিউর ছিলেন যে আসলে মিউজিকে কোনো আছে কিনা, মানে ফিউচার দেখতে পাচ্ছিলেন না। হ্যাঁ, মানে ফিউচার একটা, যে উনি যে ক্যারিয়ার হিসেবে মিউজিকটিকে নেবেন, এটা একটা অনিশ্চয়তা ছিল। এই অনিশ্চয়তা ওনার কাটাতে সক্ষম হয়েছে, যে কারণে তিনি ফুল টাইম সময় দিচ্ছেন আমাকে না, মিউজিককে দিচ্ছে। এরকম হাস্যজ্জ্বল ছবি আসবে না, এ বিষয়ে নিশ্চিত। এই যে আপনি আপনার কথা ধরে বলি যে আপনি ভবিষ্যতে গান নিয়ে কাজ করতে আছেন, কতদিন গান করতে পারবেন এটা নিয়ে একটা সংশয়। কিছুদিন আগে আমাদের আয়ুব বচ্চন হয়ে চলে গেলেন, তো ওনার সাথে আপনার কিছু স্মৃতিমূলক গল্প? অনেক। বাচ্চুবের একটা ব্যাপার ছিল কি, উনি আসলে একটু চাইল্ডিশ টাইপের মানুষ ছিলেন, মানে যে যেটা বলতো ওটাতে হ্যাঁ অনেক। তো আমি সবসময় বাচ্চুবের বলতো আপনি একটু প্র্যাকটিক্যাল হন। উনি এমন একটা দরকার ছিল বাচ্চুবের, যে সবাই ওখানে গেলেই বাচ্চুবের কারণে একটা প্রতিশ্রুতি দিয়ে দিত, এটা করো এটা সব বলতে, এবং উনি সবাইকে আপন করে নিতেন। তো আমার সমস্যা ছিল, আমি বাচ্চুবেরকে সবসময় বলতো আপনি এত হেয়ালি কেন, ওর নিজের যত্ন নেয় না, আর মাসেই প্রতিদিন 2-3টা কনসার্ট করে। দেখা যাচ্ছে বাহারাইনে আমরা কনসার্টে আছি, ওখান থেকে এসে উনি চিনাঙ্গে ফয়েজে কনসার্ট করতে গেল। তো নিজের প্রতি উনি অনেক টর্চার করেছেন, যে মানে, আর ওনার আকাঙ্ক্ষা ছিল গান গাওয়ার, খুব তীব্র আকাঙ্ক্ষা মিউজিক করার, মানে ওটা উনি ছিলেন একটা সোল মিউজিশিয়ান। তো বাচ্চুবের অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা যেটা ছিল, আমি যেহেতু একটু ব্যাকের দ্বারা কথাবার্তা বলি, সৌরসপ্তাহ কথা বলি, বাচ্চুবেরা ঠিক মতো অ্যাবজর্ব করতে পারতেন না। তখন করতেন কি, যে কোনো ভিড়ের মধ্যেই, যে ছবিগুলো আমি পাবলিশ করছি এখন, বা যে ছবিগুলো দেখবেন যে বাচ্চু ভাইয়ের আমি একসাথে আছি, ওনার ডানে কিংবা বামে আমি আছি। এটা কারণ ছিল এরকম, আমি যেন বেফাস বা ওনাকে যেন অন্য কথা না বলি সবার সামনে, উনি যেন এম্বারেস ফিল না করে, সেই কারণে তিনি সবসময় আমার কাছাকাছি রাখতেন। তো এমনি যে বাচ্চু ভাইয়ের সাথে উনি মারা যাওয়ার ঠিক 15 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, উনি আড্ডা মারার জন্য এখানে আসার কথা, মাঝে মাঝে আড্ডা দিতেন বাচ্চু আমার সাথে এসে। বাচ্চু ভাই, আমি পার্থদা, আমরা বসতাম আড্ডার জন্য এখানে। তো যেদিন উনি মারা যান 18 অক্টোবর, সেদিন আমি ছিলাম আসলে ঢাকার বাইরে, আমি পরের দিন এসেছি, ওটার জন্য ওনাকে দেখা হয়নি। বা বাচ্চু ভাইয়ের পরিবারের যখন যেটা হয়, আমাদের যে স্টার জীবিত থাকতে অনেক মানুষ থাকে, বাট মারা যাওয়ার পরে আসলে ওনার পরিবারের পাশে কেউ থাকে না, বা খেয়াল করা ফ্যান থাকে অনেক, বাট ওই লোকটা মারা গেলে ফ্যান ফলোয়ার সব পালায় যায়। কেন পালাবে? তারা নতুন কাউকে খুঁজে নেবে, বা পুরোনো গানগুলো শুনতে থাকবে, অথবা তাদের বাচ্চু ভাইয়ের যে কোনো আর্টিস্টের পুরোনো গানের মাধ্যমে তাকে স্মরণ করার একটা প্রবণতা থাকে। এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেকের জীবনের সাথে বাচ্চু ভাইয়ের গানের কথার অনেক মিল। আর বাচ্চু ভাই যেহেতু নতুন একটা ধারা নিয়ে আসছেন মিউজিকে, ওনার ফ্যান ফলোয়ার সংখ্যা অসংখ্য। আমি নিজেও একজন ফ্যান ওনার। আমরা ছোটবেলা, বিশেষ করে কৈশোরে, আমরা যখন যৌবনে যখন ব্যান্ড করি, তখন আমরা কিন্তু কভার করতাম বাচ্চু ভাই, জেস ভাই, উইনিং, রেনেসা, মাইলস, ফিডব্যাক, সোলস, এগুলো করে আসতাম আমরা। তো বাচ্চু ভাইয়ের সাথে কাজে হয়েছে কম, বাট আমাদের সম্পর্ক ছিল খুব ভালো। সেই সূত্রে এখন বাচ্চু ভাইয়ের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখা, এবং আমার বাচ্চু চন্দন ভাবির সাথে আমার পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা কিন্তু দুজন দুই গলিতে, জাস্ট এই গলি আর এই গলি, দুই পাশে আমাদের।
ভাবির সাথে আমার কখনোই দেখা হয়নি, বা আমার বউয়ের সাথে ভাবির কখনো দেখা হয়নি। বাট বাচ্চা ভাই সবসময় আমার বাচ্চাদের খবর রাখতেন। আর যেহেতু উনি বড়, উনি ওনার দায়িত্ববোধ থেকে কাজগুলো করতেন। আর উনি আসলে একটু মানে টোটালি মিউজিক ওরিয়েন্টেড একজন মানুষ ছিলেন, যে কারণে হয়তো ওনার পরিবারের সাথে ওইভাবে যোগাযোগ ছিল না। কিন্তু এখন বাচ্চু ভাই নাই, বাট ওনার পরিবারের সাথে সর্বোচ্চ যোগাযোগটা আমাদেরই আছে। আচ্ছা, একজন একটা শিল্পী, সে তো একটা স্রষ্টা। তো আমাদের সমাজ থেকে যে আমাদের এতগুলো গান, এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে চলে গেলেন, তো তার চলে যাওয়ার পর তার পরিবারটা কি অবস্থায় আছে, এইটা নিয়ে আসলে সরকারের বা আমাদের সমাজ ব্যবস্থা মানে কেমন হওয়া উচিত? আমরা হচ্ছে একটা ভুলে যাওয়া জাতি। এই যে তনু হত্যা গেল, তারপরে সাগররুনি হত্যা গেল, তারপরে আমাদের এই যে মানে বাংলাদেশ একটা ইস্যু প্রিয় জাতি। মানে একটা ইস্যু আসলে আরেকটা চাওয়া পড়ে যায়, ওরা আবার ওয়েট করে আবার কবে আরেকটা ইস্যু আসবে। যেমন কালকে যে ঘটনাটা বর্ণিত ঘটলো, এটা মুছতে কিন্তু বেশি দিন লাগবে না, আবার নতুন একটা ঘটনা ঘটবে, মানুষ ওটা ভুলে যাবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের নিজেদেরকে মনে রাখতে না পারবো, আমাদের কৃষ্টি কিংবা আমাদের সমাজ ব্যবস্থা যদি ভুলে যাওয়ার যে প্র্যাকটিসটা, বাজে চর্চাটা, এটা যতদিন না যাবে, এবং জাতি হিসেবে আমরা যতদিন শক্তিশালী না হবো, যে আমরা পারস্পরিক সম্মান, যেমন ইউটিউব ফেসবুক খুললে অনেক সময় দেখা যায় অশালীন মন্তব্যের ঝড় থাকে। তো ওইভাবে আসলে ওপেন সোশ্যাল ওয়ার্ল্ডে কিভাবে চলতে হয়, ওই ধরনের মানুষের সংখ্যা খুব সীমিত। মানে কিভাবে সৌজন্যতামূলক ব্যবহার, ভদ্রতা, বা যেটা পছন্দ হচ্ছে না কাজ, ঠিক আছে সমালোচনা করবে, বাট ওই যে তার রেঞ্জটা, তার শিক্ষাটা কতটুকু তার কমেন্টে বোঝা যায়। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য বাংলাদেশের অবস্থা। সরকার কি করবে? সরকার তো আসলে, আমাদের নিজেদের শিল্পীদের কোনো সোসাইটি নেই, আমাদের একমাত্র মানে গানের শিল্পীদের, সুরকার গীতিকারদের কোনো ইয়ে নেই, কিন্তু মিউজিশিয়ানদের সংগঠন আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে এক একজন যখন স্টার হয়ে যায়, তখন নিজে একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এই জন্য আর আসলে সংগঠনের দিকে নজর থাকে না। যদি সংগঠন থাকতো তাহলে হয়তো আমরা আমাদের দাবি দাওয়াগুলা সরকারকে দিতে পারতাম। তা আমি বহু চেষ্টা করেছি 2001 সাল থেকে, কিন্তু আসলে ব্যর্থ। এখানে সিনিয়রদেরকে এক একটা করা যায় না, জুনিয়ররা সবাই ঠিক আছে, আমার পরে যারা আছে বা আমার সমসাময়িক যারা সঙ্গীত শিল্পী বা গীতিকার শুরু করে, আমরা মোটামুটি ঠিক আছি, আর সিনিয়রদেরকে আসলে একসাথে করা যায়নি কখনো। আচ্ছা, আপনি যেটা বললেন যে মিউজিশিয়ানদের সংগঠন আছে, কিন্তু যারা কণ্ঠশিল্পী এককভাবে গান করছে, বা আমরা দেখি ইভেন তো বাম্বা আছে, বাম্বা তো বিরোধ আছে, বাম্বাও কিন্তু ইউনাইটেড না, কারণ ওদের সাথে অলরেডি ব্যান্ডগুলো বা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো নাই। তো মানে একটা প্ল্যাটফর্মে আসে, একটা কপিরাইট সোসাইটি 1943-তে ইন্ডিয়াতে স্থাপিত হয়েছে, সেইটার আলোকে, ব্রিটিশ আমলে কিন্তু, সেটার আলোকে এখন ইন্ডিয়ান মিউজিক চলছে। ইন্ডিয়ান কপিরাইট সোসাইটি, জাভেদ আখতার সাহেব যেটা চিফ এখন। আবার আমাদের বাংলাদেশে এমন সঙ্গীত পরিষদ ছিল, সেলিম আশরাফ সাহেব করেছিলেন, আর ওগুলার আলোর মুখ দেখে নেয় আসলে। এই কারণে দেখে নেয় যে যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিল, উদাসীন ছিল সংগঠনের প্রতি। আর নিজেরটা হইলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ আরেকটা মজার ব্যাপার আছে, তো নিজেরটা হইলে আর কাউটা দরকার নেই, মানে আমারটা হইলেই হইলো। তো এই মানসিকতা থেকে আসলে আমরা বিচ্ছিন্ন। আর কি ভিন্ন প্রসঙ্গে বলতে চাই, সেটা অনলাইন পোর্টালে মিস ওয়ার্ল্ড এপ্রিল আর আপনার সম্পর্কে বেশ কিছু গুঞ্জন কানাকানি শোনা যায়। তো বিষয়টা নিশ্চয় আপনি শুধু এপ্রিল, আর তো আর 10 জন হওয়ার কথা, কারণ আমার সাথে মিউজিক ভিডিও করেছে আফরি 3টা, সিনি সিংদার 3টা। এপ্রিলকে নিয়ে কেন কথা হচ্ছে? আর এপ্রিল হচ্ছে আসলে একটা সাহসী মেয়ে, কারণ সে যেভাবে কামব্যাক করেছে, যখন সে আমার কাছে আসে তখন সে একটু ছন্নছাড়া ছিল। আমি তাকে বলেছি তোমার মধ্যে সম্ভাবনা আছে একজন স্টার হওয়ার বাংলাদেশে। তো সেক্ষেত্রে কসম গান থেকে তাকে কাস্ট করে, তখন তার চুল ছিল না, এখন তাকে কাস্ট করার রিজন হচ্ছে তার চুলটা বড় হচ্ছে, আর বিভিন্ন গেটআপে তাকে ইউজ করা যাচ্ছে। এটা ডিরেক্টরের কোম্পানিরও ডিমান্ড আছে। এপ্রিল আসলে একটা ভালো একটা মেয়ে, ওর মতো চলে, ওর জীবনকে নিজের মতো উপভোগ করে। আর অনলাইন পোর্টালের কথা বলে লাভ নেই, এরা নিউজ আজকে যে ইন্টারভিউ দিচ্ছে এটা হেডলাইন কি হয় কে জানে, আমি জানি না। বাট অনলাইন পোর্টালের ভরসা নেই, আর বিশেষ কিছু মানে প্রতিষ্ঠিত পোর্টাল ছাড়া। এরা বলবো একটা, লিখবে আর একটা, দেখা গেল আমি বললামই না, আবার কিছু বেকুব আমার বললাম না, ওটার উপর কমেন্ট করা শুরু করবে। হ্যাঁ, এটা হয় বাংলাদেশে, এটা হয়। এটা কথা বলার দেশ, তো আমরা খুব কথা বলতে পছন্দ করি। যাদের কাজ নেই তারা আসলে বেশি কথা বলে, আর যারা পেছন পেছন কথা বলে তাদের জন্য আমি একটু বিরাট মাপের গালি আগে থেকে বরাদ্দ করে রাখছি, ওটা আমি মনে মনে দিয়ে দিই। মনে মনে দেবেন, আমি আপনার দিক থেকে যে কোনো একটা গালাগালি। অনলাইন পোর্টাল যেগুলো এস্টাবলিশড আছে সেগুলোকে আমি চিনি, আর এর বাইরে যে পোর্টালগুলো হচ্ছে এগুলো জাস্ট ধান্দা একটা, যে মানুষকে মানে একটা কি ওয়ার্ড নিবে, দেখা যাচ্ছে ভিতরে কিছুই নেই। ওই হেডলাইনটা দিয়ে মানুষের লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা, এটা একটা আসলে নেতিবাচক টেন্ডেন্সি। বাংলাদেশে মানুষ যেভাবে চুরি করা শিখে বা ঘুষ খাওয়া শিখে বা 2 নম্বরই করা শিখে, এই শিক্ষাটা কিন্তু তারা সঠিকভাবে নেয় না। এটা চিন্তা হচ্ছে যে কেউ 2 নম্বরই করে একটা শ্রেণী আছে, এটা অথচ এই ব্রেনটা যদি পজিটিভলি কাজে লাগাতো তাহলে কিন্তু দেশের জন্য ভালো হতো, নিজের জন্য ভালো হতো। বাট সে চোর হিসেবে থাকতে পছন্দ করছে।
আপনার বিয়ে প্রসঙ্গে মানে খুব শীঘ্রই আরো একটি বিয়ে করবেন, একাধিক ইন্টারভিউতে বলেছেন। হ্যাঁ। তো এই কথাটা বলে কি আপনি আসলে আপনার ভক্তদেরকে একটা ফ্যান্টাসির ভিতরে রাখতে চান, নাকি আসলে ঘটনাটা সত্যি যে আপনি বিয়ে করতে চাচ্ছেন? বিয়ে করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, এই হলো কাহিনী। আর এটা নিয়ে আমার কি বলে, আমার বউ বলে রাখছে তোমার অনুমতি আছে। আর সমস্যা হলো আমার ছেলেরা ইউনিভার্সিটি পড়ে, আমার বউ শিক্ষিত, আমার ভাই বোনরা আছে এখানে। আমার ফ্যামিলির কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে পাবলিকের। তো পাবলিক কাজে হচ্ছে মাথা ব্যথা নেয়া। তো তারা মাথা ব্যথা নিক, আমি একটু মজা পাই, ভালো লাগে। যখন বিয়ে হবে তখন তো হবে, তবে একটা মানসিক প্রিপারেশন রেখে দিচ্ছি যেন যদি কিছু হয়ে যায় যেন একটা ওয়ার্ম আপ রিহার্সালে থাকে আর কি মানুষের। ইদানিং আসিফ আকবর ফেসবুকে আমরা স্মৃতিকাতরতা সমৃদ্ধ নানা ক্যাপশন, দারুণ দারুণ ছবি, স্মৃতিগদ্য লিখছেন, এগুলো দেখছি। তো শিল্পীরা বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যেমন আইব বচ্চন ভাইয়ের কথা বললেন, সে একটু অগোছালো ছিল, কিন্তু এদিক থেকে অগোছালো না, উনি ছিলেন আসলে মিউজিক ম্যানিয়াক। উনি একদম মিউজিক ম্যানিয়াক, উন্মাদ ছিলেন উনি। মানে মিউজিক ছাড়া ওনার পৃথিবীতে আর কিছু ছিল না, এটাই। সেদিক থেকে আপনি একটু ব্যতিক্রম, আপনার ছবি বা আপনার ক্যাপশনগুলো, আপনার গল্প বলার ভাষাগুলো। তো এমন এই দারুণ যে ছবিগুলো, এগুলো কি ভাবি সংগ্রহ করে আর্কাইভ করে রেখেছিল? এগুলো হচ্ছে কি, আপনার স্মৃতির কথা। এগুলো হচ্ছে আমি যখন আমার বউয়ের আসলে বেসিক্যালি ক্যারিয়ারটা, কারণ আমার যেই 2001 সাল থেকে যে পত্রিকাগুলোতে ছবি ছাপতো, এগুলো গোডাউন ভর্তি আছে এখনো। যে ম্যাগাজিনে কাভার ছিল এগুলো সব গোডাউন ভর্তি আছে। তো পরবর্তীতে সে তার তো আসলে অনেক মানে ওর চেন অফ কমান্ড খুব মারাত্মক। মানে আমার চাইতে ওর লোক বেশি পৃথিবীতে, মানে ওর কথা শোনার লোক বেশি, আমার কথা শোনার লোক কম। তো ও করে কি এগুলা সব ডিজিটাল ফরম্যাট করে নিয়েছে, ছবিগুলা করে নিয়ে তারপরে একটা হার্ড ড্রাইভে ফোল্ডার করে রাখছে। তাই আমি ভাবলাম, আমি যেখান থেকে এসেছি, আমি তো গায়ক ছিলাম না বা কখন গায়ক হওয়া ভাবি নাই। তো এত এত মানুষের সাথে, হাদি ভাইয়ের সাথে স্বপ্ন দেখতে, রেডিওতে গান শুনতাম, রেডিওদের সাথে গান শুনতাম, বা বাচ্চা বেতে কনসার্ট, জেন্টস বেতে কনসার্টে আমরা মারামারি করে দেখতে যেতাম। তো এই মানুষগুলোর সাথেই, স্বপ্নের মানুষগুলোর সাথেই আমি কাজ করছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো এই জিনিসগুলো আমার ফ্যানদের সাথে শেয়ার করা, কারণ হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কিন্তু সামাজিক অসামাজিক কিছু না, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ধর্ম, রাজনীতি সব কিছু এটার ভিতরে ঢুকে গেছে। মানে সোশ্যাল নেটওয়ার্ক বলে যে শব্দটা, এটা কিন্তু আর ইন্ডিভিজুয়াল থাকলো না এখানে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই স্মৃতিগুলো শেয়ার করি যারা যারা হয়তো জীবিত আছেন। বিশেষ করে বাড়ি সিদ্দিকী মারা যাওয়ার পরে আমার খুব আফসোস ছিল যে আর আমি কেন আগে এগুলো করলাম না। তো বাড়ি ভাই মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম, না আমি এখন আসলে এই স্মৃতিগুলো, যেহেতু এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, গানগুলো আর এই ছবিগুলো সারা জীবন থাকবে, আমি থাকবো না হয়তো, ছবিগুলো থাকবে, মানুষের মনে থাকবে বা দেখবে মানুষ, এটা আর্কাইভ করার জন্য কাজগুলো করা আমার কাছে আছে, বাট মানুষের কাছে পৌঁছে দেওয়া মূল কাজ। অনেক মানুষই আসলে আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো ভাই, ভবিষ্যতের দিনগুলো আপনি আপনার কাজগুলোকে কিভাবে সাজাতে চান? আমি আসলে কাজ পাগল মানুষ। আমার বেসিক হচ্ছে, আমার কাজটা কি গান গাওয়া। আমার কাজটা হচ্ছে গান গাওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রির খেয়াল রাখা, এই অডিও ইন্ডাস্ট্রিটাকে চেয়ার আপ রাখা, ওয়ার্ম আপ রাখা, একটু মানে যেন তরুণরা কাজ করতে পারে, বা সবাই যেন, আমি যেন রুবেল, মনির খান ভাই এরা অনেকদিন অ্যাবসেন্ট ছিলেন গানে, আমি দুজনকে জোর করে নিয়ে এসেছি, আপনার গান না কেন, গান গাইতে হবে। তখন আবার ওনারা নিজস্ব ইউটিউব চ্যানেল করেন, দুজনের সিলভার বাটন পেয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমরা একটা সোসাইটি, একটা ইন্ডাস্ট্রি, আমরা এখানে যতটুকু রেশারেশি আমাদের ভিতরে ব্যক্তিগতভাবে থাকতে পারে, বাট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত। এখানে আসলে সেলফ সেন্টার্ড হলেই যেটা হবে, নিজেও ধ্বংস হতে হবে, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হবে। এই যেমন এই রুমানাইতে বসে আছে এখানে, আমি একটা ইয়াং আর্টিস্ট, ওর সাথে অদ্ভুত সুন্দর গান গাই, ওর সাথে ডুয়েট গান করলাম। এখন আমার কাছে হচ্ছে, যদি আমার মাধ্যমে কোনো আর্টিস্ট ফোকাসড হয়, বা আমার মাধ্যমে কোনো সুরকার বা গীতিকার ফোকাসড হয়, সে কিন্তু আমি কিন্তু কিনে ফেললাম না। রাষ্ট্রের জন্য, দেশের সংস্কৃতির জন্য তাকে অবদান রাখতে হবে, এবং সে একটা ভালো প্ল্যাটফর্ম পেলে তার কাজ করার সুযোগটা থাকবে। ওটা হচ্ছে আমার চিন্তা। ভাই, আপনার তো নিজস্ব নিউজ পোর্টাল আছে, তো আপনার ছবি, আপনার সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় বিনোদন পোর্টালে যায়, তো আপনাকে তারা কিভাবে প্রেজেন্ট করতেছে, মানে তাদেরকে নিয়ে আপনার কি মতামত, এটা একটু? আসলে আমার আরব নিউজ, আমি আসলে নিজের ব্যাপারে একটু দোষী না। আমি এখন পর্যন্ত আরব নিউজে আমার কোনো ইন্টারভিউ যায়নি। আমার যে চিফ, যে মনুল ক্রুজ, সে বারবার অ্যাসাইন করছে। শরীফ সুফিয়ান আমার এখানে কাজ করে। এখন শরীফ সুফিয়ান আজকে প্রায় 15-20 দিন ঘুরছে যে ভাইয়া আরবের জন্য আপনার একটা ইন্টারভিউ লাগবে। এই যে আজকে ইন্টারভিউ দিচ্ছে, এটা কিন্তু 1-2 দিন নোটিসে। বাট আমার নিজের পোর্টালে আমার ইন্টারভিউ যাচ্ছে না। এটা আমি মনে করি যে আসলে এটা তো আছেই, আমারই আছে। এখানে অন্যান্য যারা আছে তাদের, বিশেষ করে তরুণদের নিউজ খুব বেশি যায় আমার এখানে। আর আমি আসলে আমার এই ব্যাপারটা একটু উদাসীন, তবে আশা করছি খুব দ্রুত একটা ইন্টারভিউ দিব এখানে। একটু পার্সোনাল,
কোশ্চেন করি। পার্সোনাল কি বিয়ের সাথে কথা কয়ে ফেললে আর পার্সোনাল কি বাকি আছে? বিয়ে শাদীর পরে তো আচ্ছা। এবার একটু প্রেমের সম্পর্কে আসি, সেটা হচ্ছে প্রেমিকা হিসেবে এই মুহূর্তে আপনার কাকে ভাবতে ভালো লাগে? না, প্রেমিকা হিসেবে বেসিক্যালি আমি তো প্রেম করে বিয়ে করেছি, তাই না? প্রেমিক হিসেবে আমার বই বেস্ট, কারণ সে যখন আরেকজনকে অ্যালাউ করবে তার মানে তার সাথে ভালো কেউ হতে পারে না। ভাইয়া আপনার জীবনের প্রথম উপার্জন কত? 300 টাকা। আমরা শাহরাস্তি নেহার ডিগ্রি কলেজে একটা কনসার্ট ছিল, বৃষ্টি বিঘ্নিত কনসার্ট, কুমিল্লারে সাউন্ড, কুমিল্লার মিউজিশিয়ানস। তো যখন শো শেষ হয়ে গেল আমরা চলে আসলাম। পরদিন আমার যে বর্তমানে আমার টিম লিডার উজ্জ্বল সিনহা বাংলাদেশের, তাকে বলা হয় সেকেন্ড মানাম আহমেদ, আমার সাথে বাজাচ্ছে মিউজিক ডিরেক্টর। তো উজ্জ্বল পরদিন আমাকে 300 টাকা দিলাম। বললো কিসের টাকা? বলো শোয়ের টাকা। আমি কি বলো, গান গেয়ে টাকা পাওয়া যায়, এটা তো বিরাট ব্যাপার। তখন আমি খেলতাম, খেলায় টাকা ছিল আমার। তখন 300 টাকা পেলাম, ভালো লাগলো। তারপরে আমি কিন্তু ব্যান্ড ফর্ম করি, তারপরে আমরা নিজেরাই শো করা শুরু করলাম, দেখলাম ভালোই টাকা পয়সা আসছে, ফাইন। এইটাই প্রথম ইনকাম মিউজিক থেকে আমার। জীবনে প্রথম অটোগ্রাফ আপনার কাছে চাইছে আপনার? হ্যাঁ, এটা চিটাগং সিটি কলেজে। আমি তখন আমাদের আর্টিস্ট মোটিশি ভাবির সাথে কনসার্টে গেলাম চিটাগং সিটি কলেজে। তো সাধারণত একজন সিনিয়র আর্টিস্ট যাওয়ার সময় একজন ওয়ার্ম আপ আর্টিস্ট নিয়ে যান। এটা জন বাচ্চু ভাইয়ের ওয়ার্ম আপ বা বেবিনাজ দিন, মোটিশি ভাবি, ডলি সেন, এদের ওয়ার্ম আপ আর্টিস্ট ছিলাম আমি। ওনারা গাওয়ার আগে আমি গাইতাম। তো সেক্ষেত্রে ওই চিটাগং সিটি কলেজে প্রায় 1999 সাল, আমার স্পষ্ট মনে আছে, একটা মেয়ে এসে আমার অটোগ্রাফ নিয়েছিল, মানে একটা ছেলে একটা মেয়ে। তাই আমি বললাম ভাই আমি তো কিছু না, মানে আপনার গান ভালো লাগছে, আর কখন কি হয়ে যায় আপনার অটোগ্রাফ নিয়ে রাখি। হ্যাঁ, আমাদের রিঙ্কু, ক্লোজ আপের রিঙ্কু, এই সিঙ্গার, ও কিন্তু এরকম 98-90 রাজশাহী তার অটোগ্রাফ নিয়ে রেখেছিল, যেটা ওর কাছে এখনো আছে। সেও তখন কিছু না, আমি তখন কিছু না। হাসি কান্না নিয়ে মানুষের জীবন, কিন্তু কষ্টে কেঁদেছেন অনেক বেশি, এরকম একটা দিন? না, আসলে যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই ছেলেটা রিপন, ও আমার সাথে দীর্ঘদিন ছিল, ওর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, এভরিথিং। মানে ও এক বাবার এক ছেলে, ওর এক ছেলে, একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে, শুধু ওর ছেলেটা জীবিত আছে। তো ওর মৃত্যুর সময় আমি ছিলাম খুলনায় ইলেকশন ওয়ার্কে। ফ্লাইটের টিকিট পাওয়া ছিল, কোনোভাবে কিছু হচ্ছিল না। আমি তখন মানে জোরপূর্বক টিকিট ম্যানেজ করে যশোর আসছি, মানে এক মুহূর্তের জন্য আমার কান্না বন্ধ নেই, 2 ঘন্টা লাগে যশোর আসতে বিমান ধরে। ওর জন্যই সবচেয়ে বেশি কষ্ট লাগছে। এমনিতেও তো কষ্ট পাই, কষ্ট তো পাইতে হবে, কারণ বাচ্চু ভাই যখন মারা যান তখন আমি কিন্তু শিখে গেছি, আমি প্রেশার আপ হয়ে আমি শুয়ে পড়ছি। তখন আমার তানজিক আমিন ছিল, আমার মানে সাথে কি বলে এটাকে, আমার নায়িকা ছিল তানজিক আমিন। এসে আমাকে ঠান্ডা করছে, বা আমরা শুটিং প্যাক আপ করে সবাই চুপচাপ বসেছিলাম। তো এরকম হয়। শাহনাজ আবার মৃত্যুর পরে একটু হতবিহ্বল, রাতের বেলা যখন খবর পেলাম, এরকম মৃত্যুগুলাই বেশি ভাবায়। বিশেষ করে আমাদের কয়েকদিন আগে সাউন্ড ইঞ্জিনিয়ার, মানে আমাদের বিখ্যাত সাউন্ড সোহেল ভাই সাসের, ওনার ছেলে নিউজিল্যান্ডে যদি 49 জন মারা যায়, তারপরের দিন কিন্তু ওনার ছেলেটা সাঁতার কাটতে গিয়ে মারা যায়। এই বাচ্চাটাকে আমি কোলে নিলাম, মানে ছোটবেলা থেকে দেখে এসেছি, টক বই 20-21 বছর, আমার ছোট ছেলের সমান। এই সমস্ত নিউজগুলো আসলে খুব মানে মানে এগুলোকে আর ওই ধরনের নিউজগুলো ভালো লাগে না। যেমন কালকে বরণের ঘটনাটা ধরি, যখন দেখলাম মানুষ ছাদ থেকে লাফ দিচ্ছে, মানুষের কি বাঁচার কি চেষ্টা, অথচ আমরা একটা জীবনে মানে কত দ্বন্দ্ব, কত কাহিনী, কত দূরত্ব তৈরি করে একসাথে হতে পারি না, মানে জীবনের নির্যাসটা নিতে পারি না। আসলে আমরা সবসময় যেটা ঝগড়া, ফ্যাসাদ, বিবাদ, যুক্তি, তর্ক, বিরোধ, এগুলো নিয়ে থাকি। তা আমার মনে হয় মানুষকে একটু পজিটিভ হওয়া উচিত। আমরা 2 দিনের দুনিয়া, আমরা এখানে যতটুকু ভালোভাবে থাকতে পারি। আমার যেমন, আমি ব্যক্তিগতভাবে কারোর প্রতি অফেন্সিভ না। আমি যখন আক্রান্ত হই, আমি তখন আক্রমণ করি। আক্রান্ত নয়, আমি আক্রমণ করি না কখনো। আমার আক্রমণ খুব ভয়াবহ হবে, এটাই স্বাভাবিক, কারণ আমার এই মানসিকতাই নেই। যেহেতু আমার এই মানসিকতা নেই, আমি করি না। যখন ধরবো তখন সলিডলি ধরবো, যখন ছুটতে না পারে। ভাই আপনার সন্তানদের সম্পর্কে একটু বলেন, আর তারা এখন কে কি করছে? আমার বড় ছেলে শিল্পী, তো শিল্পীর সন্তান, তারা কি আপনার সঙ্গীতটাকে কিভাবে নিচ্ছে? না, এটা মিউজিক লাভার, অনেক গান শুনে, বড় ছেলে গিটার বাজায়, ভালো গান গায়। ছোট ছেলে গলা আগে ভালো ছিল না, বাট ইদানিং শুনি ভালোই গান গায়। তবে এরা ফুটবলের প্রতি নেশা বেশি। আর একজন পড়ে নর্থ সাউথে 6th সেমিস্টারে, আরেকজন ব্র্যাক ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে বড় ছেলে, আর ছোট ছেলে নর্থ সাউথে 1st সেমিস্টার। একটা কাজ, যে কাজটা করার জন্য আপনার মনের ভিতরে অনেক আক্ষেপ যে আমি এখন এই কাজটা করতে পারলাম না, এরকম একটা কাজে? না, আমার মনে হয় আমি সব সাবজেক্টই ধরে এসেছি। আর একটা রিক্সাওয়ালার জীবন থেকে শুরু করে নৌকার, মানুষের নিরাপত্তা, লঞ্চের,
রিক্সাওয়ালার গান, মানে মোটামুটি সাধারণ মানুষের গান, বিদ্রোহের গান, নজরুলের গান, দেশের গান, প্রতিবাদী গান, দেশের জন্য মায়া মমতার গান। আমার দেশের গান করতে বেশি ভালো লাগে, বিশেষ করে নজরুলের বিপ্লবী গান। এখন করছি দুর্গমগিরি কান্তার মরু। আমার আসলে একটু একটু মরা টাইপের দেশের গান ভালো লাগে না, আমার ভালো লাগে একটু উত্তেজনা, একটু যেন মানুষের ভিতরে রক্তগুলা একদম ফুটন্ত পানির মতো দাপড়ে থাকে, ওই ধরনের গান আমার তৈরি করার খুব শখ। এবং হচ্ছে ভালো ভালো আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 50 songs আমার দেশের আছে, যেটা হয়তো ইন্ডিভিজুয়ালি কারোর উদ্যোগে কেউ করেছি না আমার সন্দেহ আছে বাংলাদেশে। সবচেয়ে ভাইয়েস্ট দেশের গানের মালিক আমি, এবং আমার নিজের উদ্যোগে করে এগুলো। এটা হচ্ছে একটা কমিটমেন্ট থেকে করা। তো এরকম কমিটমেন্ট কদিন আগে করলাম দাবার উঠচাল, সমসাময়িক ঘটনাগুলি নিয়ে। তো আমি চাই আসলে আমার ভয়েসটাকে এমন কিছু ভাবে কাজে লাগাতে যেন দীর্ঘদিন আমি যদি নাও থাকি আমাকে ভুলতে দিব না আমি। মৃত্যুর পরেও যাতে হ্যাঁ, মনে রাখতে হবে অনেক দিন না, যতক্ষণ সে জীবিত থাকবে, যতক্ষণ যে আমার মনে রাখার জন্য থাকবে, সে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আমাকে মনে রাখতে হবে ইনশাল্লাহ। তো খুব সংক্ষিপ্ত শুনুন, জীবনের প্রথম ক্রাশ কে? ক্রাশ তো নিয়ে ক্লাস 2 থেকে শুরু হয়েছে, এগুলো মনে নেই। আচ্ছা, আপনার ক্রাশের পর ক্রাশই তো শুধু। আপনার গানে অনেক মডেল। ক্রাশ খাইতে খাইতে বাসায় কমপ্লেন আসছে, মাইরও খেয়েছে, ক্রাশের সাথে মাইরও ছিল। আপনার পছন্দের দেশের সেরা 3 জন সঙ্গীত শিল্পী মানে কোন দিক থেকে? সঙ্গীত তো অনেকগুলো ইয়ে আছে, মানে আমার বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতে মিতা হক একটা আইকনিক ব্যাপার। ব্যান্ডের ভিতরে জেমস ভাই আমার কাছে খুব ফেভারিট। আর বাংলা গানের আমাদের সময়ে যাকে পাওয়া সামিনা চৌধুরী। আচ্ছা, পছন্দের 3 নায়িকা দেশের বাইরেও? আমার সবসময় ফেভারিট শাবনূর, অলওয়েজ ফেভারিট। আগে ছিল ববিতা আপা, আর এখন কে আছে, এখন তো আসলে সিনেমায় দেখা হয় না খুব একটা। মাহিকে ভালো লাগে। আচ্ছা, মাহিয়া মাহি। হ্যাঁ। আচ্ছা, আপনার গানে অনেক মডেল নায়িকারা অভিনয় করেছে, তো কোন নায়িকাকে নিয়ে আপনার মিউজিক ভিডিও বের করা, লঞ্চ করার ইচ্ছা আছে? আসলে এই জিনিসটা আমার সিদ্ধান্ত না, আমি কখনোই মডেল কাস্ট করি না, এটা করে ডিরেক্টর। কারণ উনি ওনার ইয়াটা দেখেন, ভিশনটা দেখে কাকে দিয়ে হবে। এপ্রিলকে দিয়ে হবে, যেমন নাচের গান যদি হয় এপ্রিল পারবে না, ওটার জন্য আফ্রিল লাগবে। আবার দেখা গেলো এক্সপ্রেশনের জন্য নায়িকা লাগবে, ওটা দেখা যাচ্ছে একজন এমন একজন অভিনেত্রী নেওয়া হচ্ছে যে ভালো এক্সপ্রেশন দিতে পারবে। এটা আসলে ডিরেক্টরের ব্যাপার। আমি খুব চঞ্চলমতি মানুষ, আমি শুধু একটা জিনিসে লাকি, আমার যারা কোয়ার্টিস্ট ছিল এখন পর্যন্ত আমি সবার খুব কোঅপারেশন পেয়েছি, এবং আমার ইউনিটে কখনো কোনো হইচই হয় না, সবসময় সবাই পার্টি ফুর্তির মধ্যে থাকে। তোমাকে যেন ভুলে যাই এই মিনতি প্রতিদিন, আমাকে কুড়ে কুড়ে খায় দিন গিয়ে বাড়ে শুধু ঋণ। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। তোমাকে যেন ভুলে যাই এই মিনতি প্রতিদিন, আমাকে কুড়ে কুড়ে খায় দিন গিয়ে বাড়ে শুধু ঋণ। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। কেন ফিরে তাকালি 2-2বারে করে, কেন চোখ বাঁকালি 2-2বারে করে, একবার দেখে তোকে মন ভরে না, চাইলে 1000 বারে চোখ সরে না, তাই দেখেছি মেপেছি। কেন ফিরে তাকালি 2-2বারে করে, কেন চোখ বাঁকালি 2-2বারে করে, একবার দেখে তোকে মন ভরে না, চাইলে 1000 বারে চোখ সরে না, তাই দেখেছি মেপেছি 2-2বারে করে। থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন।
শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তোমাকে যেন ভুলে যাই এই মিনতি প্রতিদিন, আমাকে কুড়ে কুড়ে খায় দিন গিয়ে বাড়ে শুধু ঋণ। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন।